নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে, অর্থাৎ বাংলা ভাষার যে ব্যাকরণ আছে এই ব্যাকরণ কি করে ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করে থাকে। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। অর্থাৎ ব্যাকরণের প্রধান কাজ কি? ধ্বনি, শব্দ, বাক্য বিশ্লেষণ করে যে ভাষার মধ্যে যে বৈশিষ্ট্য এটা খুঁজে বের করা হচ্ছে কিসের কাজ? ব্যাকরণের কাজ। ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্য সূত্র আকারে সাজানো থাকে। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। অর্থাৎ বাংলা ব্যাকরণের আমরা সংজ্ঞাটা পাইলাম কি? যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। এটা হচ্ছে বাংলা ব্যাকরণের হচ্ছে সংজ্ঞা। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1743 সালে। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানুয়েল দা আসম্পুসাও। তার বাংলা পর্তুগিজ অভিধান ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত হয় নেপাথিনিয়েল ব্রাসি হেলহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। অর্থাৎ এই যে এরপর কি করছে, প্রথমটা প্রকাশিত হয় 1743 সালে, এর পরেরটা প্রকাশিত হয় কত সালে? 1778 সালে। যে এই যে ইংরেজি ভাষায় যেই ব্রাসি হেলহেডের প্রণীত ইংরেজি ভাষায় যে ব্যাকরণটা, এই ব্যাকরণের নাম, এই ব্যাকরণ বইটির নাম ছিল কি? এ গ্রামার। আচ্ছা, এই বইটির নাম ছিল কি? এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা একটা গুরুত্বপূর্ণ ভাষা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো যে ব্রাসি হেলহেডের প্রণীত যে ব্যাকরণ ওইটার নাম কি ছিল? এটার নাম হচ্ছে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটি 1700 কত সালে? 77 সালে প্রকাশিত হয়েছিল। এরপর 1801 সালে উইলিয়াম কেরি, অর্থাৎ উইলিয়াম কেরি 1801 সালে এবং 1826 খ্রিস্টাব্দে, অর্থাৎ 26 খ্রিস্টাব্দে বলতে সালেই বোঝায় আর কি, রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও 2টি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। 1833 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। প্রশ্ন এরকম হয়ে থাকে যে বাংলা ভাষার প্রথম যেই ব্যাকরণ সেটির নাম কি? সেটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এবং এটা অনেক সময় যে এরকম প্রশ্ন হয় যে গৌড়ীয় ব্যাকরণের রচিতায়ক কে, বা গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন, তখন তার নাম কি? রাজা রামমোহন রায়। এরপর হচ্ছে বাংলা ভাষার, অর্থাৎ বাংলা ভাষার যে ব্যাকরণ, এই ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি কি? ভাষা হলো বাক্যের সমষ্টি, অর্থাৎ একটা ভাষা, এই ভাষাটা তৈরি হয় বাক্যের সমষ্টির মাধ্যমে। আর এই বাক্য গঠিত হয় সাধারণত শব্দ দিয়ে, আর শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি, অর্থাৎ ভাষার যে ক্ষুদ্রতম উপাদান এটার নাম কি? ধ্বনি। এটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। এই ধ্বনি, শব্দ, বাক্য প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য বিষয়। অর্থাৎ এই যে ভাষা, আমাদের যে ভাষা, এই ভাষাটা প্রথমে ধ্বনি, এরপর শব্দ, এরপর বাক্য মিলে, অনেকগুলো বাক্য মিলে একটি ভাষা তৈরি হয়ে থাকে আর কি। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়ে থাকে, সেসব অর্থ নিয়েও ব্যাকরণ আলোচনা করা হয়। ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত 4টি ভাগে, সাধারণত ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। অর্থাৎ ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি ভাগে ভাগ করা হয়?
4টি ভাগে ভাগ করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ভাগে বিভক্ত হয়? 4টি। এক হচ্ছে ধ্বনিতত্ত্ব, 2 হচ্ছে শব্দতত্ত্ব, শব্দতত্ত্বর অপর নামই হচ্ছে রূপতত্ত্ব, 3 হচ্ছে বাক্যতত্ত্ব, আর 4 হচ্ছে অর্থতত্ত্ব। এই যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এই যে অর্থতত্ত্ব, এর মধ্যেও কিছু কিছু আলোচ্য বিষয় আছে, অর্থাৎ ধ্বনিতত্ত্বেরও কিছু আলোচ্য বিষয় আছে। আমরা সেগুলো দেখি। ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, অর্থাৎ ধ্বনিতত্ত্বে বেশিরভাগ ক্ষেত্রেই ধ্বনি নিয়ে আলোচনা করা হয়। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ধ্বনিকে আমরা যেই আমাদের নাক, কান, গলা, মুখ, জিহ্বা দিয়ে যেই ধ্বনিটা উচ্চারণ করি, সেটা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? বর্ণের মাধ্যমে। তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত, অর্থাৎ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে একটি হলো কি? বর্ণমালা। এরপরে হচ্ছে কি, ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়ের মধ্যে আরও কি কি আছে? আছে বাকযন্ত্র, তারপর হচ্ছে বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর এবং স্বরধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। অর্থাৎ ধ্বনিতত্ত্বে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? বর্ণমালা, বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য এবং ধ্বনিদল প্রভৃতি। এরপর কি আছে? রূপতত্ত্ব। রূপতত্ত্ব হচ্ছে শব্দতত্ত্বের আর এক নাম। রূপতত্ত্বে সাধারণত শব্দ এবং তার উপাদান নিয়ে আলোচনা করে। রূপতত্ত্বে কি করে? শব্দ এবং তার উপাদান নিয়ে আলোচনা করে। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দের গঠন প্রক্রিয়া, অর্থাৎ শব্দতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি? এক হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, তারপর হচ্ছে ক্রিয়া বিশেষণ, তারপর শব্দের যে গঠন, এটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এই যে আলোচ্য বিষয়, এই যে এটা, তারপর এটা এবং রূপতত্ত্বের মধ্যে এই যে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে কিন্তু অনেক সময় পরীক্ষাতে চলে আসে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে। অনেক সময় প্রশ্নে এরকম থাকে যে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি, তখন এই যে সব বিশেষ্য দিয়া এই যে বিশেষ্য একটা অপশনে দিবে, বাকিগুলো ওই যে তোমার অন্য কোনো একটা ধ্বনিতত্ত্বের অন্যগুলো ধ্বনিতত্ত্বেরটা দিয়ে দিবে। তখন তোমাকে, যদি তুমি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়গুলো বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো তোমার মুখস্থ থাকে, সেক্ষেত্রে তুমি এটার খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা। এরপর হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ বাক্যতত্ত্বে সাধারণত কী নিয়ে আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে সাধারণত বাক্য নিয়ে আলোচনা করা হয়। এটা একটু মোচ্ছা দিয়ে বাঁকা হয়েছে। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বাক্য। বাক্যের নির্মাণ, অর্থাৎ বাক্যের নির্মাণ নিয়ে আলোচনা করা হয়, বাক্যের গঠন নিয়ে আলোচনা করা হয়। এটাই হচ্ছে বাক্যের গঠন এবং বাক্যের যেই নির্মাণ, এটাই হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যের এর মধ্যে আর এছাড়াও আরও কী কী জিনিস বাক্যতত্ত্বে স্থান পেয়ে থাকে, তার মধ্যে হচ্ছে পদ, বর্গ, তারপর পদ বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যকে বাক্যের বাচ্য, তারপর হচ্ছে উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক, অর্থাৎ কারক নিয়েও বাক্যতত্ত্বে আলোচনা করা হয়, কারক বিশ্লেষণ। এরপর হচ্ছে বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, জ্যোতিচিহ্ন প্রভৃতি কী করা হয়? আলোচনা করা হয়। অর্থাৎ এই যে 4টা বিষয় মেন, কারক, তারপর হচ্ছে বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, এরপর হচ্ছে সর্বশেষ আছে জ্যোতিচিহ্ন। এগুলো নিয়ে হচ্ছে কিসের? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে। এরপর আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অর্থতত্ত্ব। সাধারণত ব্যাকরণের আলোচ্য যে 4টি ভাগ আছে, তার মধ্যে সর্বশেষ ভাগ হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের মধ্যে দেখো কি রয়েছে? ব্যাকরণের যে অংশে শব্দ
শব্দের ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম হচ্ছে অর্থতত্ত্ব। অর্থাৎ অর্থতত্ত্বের মধ্যে কি কি থাকবে? শব্দ, বর্গ, বাক্যের অর্থ, এগুলো নিয়ে আলোচনা করা হয় কিসে? অর্থতত্ত্বে। একে বর্গাত্মতত্ত্ব বলা হয়। এই যে অর্থতত্ত্ব, এই অর্থতত্ত্বের মধ্যে কি কি থাকবে? সব বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা, এই সব বিষয় কি অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জনা, আচ্ছা দেখি এটা পরে একটু বাঁকা গেল গা, বাক্যের ব্যঞ্জনা নিয়েও আলোচনা করা হয়ে থাকে এই অংশে। আমরা এই যে চ্যাপ্টার অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় পরিচ্ছেদ, এখানে আমরা পাইলাম কি? ব্যাকরণ হচ্ছে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে, এবং ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার মধ্যকার যে বৈশিষ্ট্য এটা খুঁজে বের করা। এরপর হচ্ছে আমরা ব্যাকরণের যে সংজ্ঞাটা এটা আমরা পেলাম যে ব্যাকরণ কাকে বলে এটা। এরপর আমরা পাইলাম হচ্ছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ প্রকাশিত হয় 1843 সালে। সেটা কোন ভাষায় হয়? পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন হচ্ছে এই যে মানুয়েল দা সুম্পাসাউ, ঠিক আছে। এর প্রকাশিত হচ্ছে, উনি লিখছেন প্রথম যে ব্যাকরণ সেটা। এরপরে যেটা হচ্ছে 1778 সালে আর একটা ব্রাসিহেল হেডের প্রণীত ইংরেজি যে ব্যাকরণ সেটা প্রকাশিত হয়েছে, সেটার নাম হচ্ছে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটা লিখছেন হচ্ছে উনি ব্রাসিহেল হেড। এরপর 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে অর্থাৎ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় দুইটি উল্লেখযোগ্য গ্রন্থ বাংলা ব্যাকরণ রচনা করেন, এবং 1833 খ্রিস্টাব্দে অর্থাৎ 1833 সালে প্রকাশিত হয় রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, যেটা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ। অর্থাৎ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটা? গৌড়ীয় ব্যাকরণ। কিন্তু প্রথম যে ভাষায় যেটা রচনা, বাংলা ভাষার ব্যাকরণ যেটা প্রথম রচনা হয় সেটা কোন ভাষায় ছিল? পর্তুগিজ ভাষায়। এবং বাংলা ভাষায় রচনা করছে কে? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়, এবং বাংলা ভাষায় রচিত বাংলা ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এরপর আমরা আসলাম হচ্ছে কিসে? ব্যাকরণের আলোচ্য বিষয়ে। ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে আমরা পাইলাম কি? এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পেয়েছি, যেটা হচ্ছে ভাষার গুরুত্বপূর্ণ অর্থাৎ ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম ধ্বনি হিসেবে উপাদান হিসেবে আমরা পাই, ভাষার যে সবচেয়ে ক্ষুদ্রতম উপাদানকে হিসেবে আমরা কোনটা পাই? সেটা হচ্ছে ধ্বনি। আমরা আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়ে 4টি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এরপর আমরা এই যে 4টা ভাগ, এই 4টা ভাগের কি কি আলোচ্য বিষয়, কোন কোন জিনিস এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। দেখো, ধ্বনিতত্ত্বের প্রথম আলোচ্য বিষয় আমরা সেটা পাইছি যে ধ্বনিতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয়? সাধারণত ধ্বনি নিয়ে আলোচনা করা হয়। এরপর হচ্ছে বর্ণমালা, এরপর হচ্ছে বাকযন্ত্রের প্রক্রিয়া বা উচ্চারণ, এরপর হচ্ছে ধ্বনির বিন্যাস, স্বর, ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল। এই যে বিষয়, এই বিষয়গুলো সাধারণত ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়ে থাকে। এরপর আমরা আসছি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। রূপতত্ত্বে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়? এই বিষয়গুলোর মধ্যে রয়েছে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এই বিষয়গুলো। এরপর আরেকটা আছে শব্দ গঠন। এই সকল বিষয় আলোচনা করা হয় কোন তত্ত্বে? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে এই সকল বিষয় আলোচনা করা হয়ে থাকে। এরপর আছে বাক্যতত্ত্বে। বাক্যতত্ত্বের মধ্যে আমরা পেয়েছি, বাক্যতত্ত্বে সাধারণত বাক্য নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও রয়েছে বাক্যের নির্মাণ, বাক্যতত্ত্বের গঠন, এটা নিয়ে হচ্ছে আলোচনা করে বাক্যতত্ত্ব। এরপর এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেয়েছি, সেটা হচ্ছে কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোভ, জ্যোতিচিহ্ন। এই যে জ্যোতিচিহ্ন যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় আসে যে জ্যোতিচিহ্ন বা কারক এগুলো নিয়ে কোন বাক্যের কোন ভাষার কোন তত্ত্বে আলোচনা করা হয়, ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়, সেটা হচ্ছে বাক্যতত্ত্বে। এই যে কারক বিশ্লেষণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারক বিশ্লেষণ এটা হচ্ছে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এরপর হচ্ছে সর্বশেষে
এরপর হচ্ছে সর্বশেষে হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব সাধারণত অর্থতত্ত্বে আলোচনা করা হয়, যেটা হচ্ছে অর্থতত্ত্বে আলোচনা হয় কী কী আলোচনা করা হয়। অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবং তাকে অর্থাৎ এখানে দেওয়া হয়েছে বাক্যের যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? অর্থতত্ত্ব বলে। এছাড়া অর্থতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থতত্ত্বে কোন কোন জিনিস যেগুলো বেশি বেশি আলোচনা করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে হচ্ছে বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, এরপর হচ্ছে বাগধারা। অনেক সময় প্রশ্ন আসে, সবচেয়ে বেশি আসে যে বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়। বাগধারা সাধারণত ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচনা করা হয়। এছাড়াও এইগুলো ছাড়াও রয়েছে কি শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জনা নিয়েও কি করা হয়, ব্যাকরণের এই অংশ অর্থাৎ অর্থতত্ত্ব আলোচনা করে থাকে। এরপর আজকে আমরা বাংলা ব্যাকরণের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা হচ্ছে ব্যাকরণের তৃতীয় যেই পরিচ্ছেদ এটা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।